এই যে শুনছেন। হঠাৎ কারোর গলার আওয়াজ পেয়ে জাঙ্কুক হালকা মাথাটা পেছনে ফিরে তাকায়। তখনই দেখতে পায় একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটা দেখতে বেশ সুন্দর, যে কারোরই এক দেখাতে চোখে পড়ে যাবে। কিন্তু জাঙ্কুকের সেদিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না, তাই চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিল। মেয়েটা এসে বলল, আমি এই ভার্সিটিতে নতুন, আজই ভর্তি হয়েছি, ইংরেজি বিভাগে চান্স পেয়েছি। আপনি যদি আমাকে আমার ডিপার্টমেন্টটা দেখিয়ে দিতেন। মেয়েটিকে কথা শেষ করতে দিল না জাঙ্কুকের পাশে থাকা তার বন্ধু সাইনো। সে বলে উঠল, তুমি কোন ইয়ারে? আমি অনার্স ফার্স্ট ইয়ারে। তারপর আরো কিছু টুকিটাকি কথা বলার পর সাইনোর কাছ থেকে বিদায় নিয়ে ডিপার্টমেন্টের দিকে রওনা হলো। মেয়েটার পুরো নাম কিম তেয়ং, আর জাঙ্কুকের পুরো নাম জিও জাঙ্কুক। সাথে যে বন্ধুটা ছিল তার নাম হচ্ছে সাইনো। ডিপার্টমেন্টে পা দিতে সবাই উৎসুক হয়ে ওকে দেখছে। তাতে অবশ্য ওর একটু অসুবিধাই হচ্ছে। তখনই ডিপার্টমেন্টের একটা মেয়ে তেকে ডেকে তার পাশে বসতে বলল। তে কোটি কোটি পায়ে এগিয়ে গিয়ে ডিপার্টমেন্টের প্রথম বেঞ্চে বসে পড়লো। কথায় কথা জানতে পারলো মেয়েটার নাম হচ্ছে জেমিন। তাদের মাঝে ভালো সখ্যতা গড়ে উঠেছে। ক্লাস শেষে যখন তে আর জেমিন বের হচ্ছিল তখন দেখতে পায় জাঙ্কুক আর সায়নোকে। তারা ডিপার্টমেন্টের দিকেই আসছিল। জাঙ্কুককে দেখে তে একটু আর চোখে তাকায়। ছেলেটা দেখতে উজ্জ্বল ফর্সা, হাইটে 6 ফুট তো হবেই, জিম করা বডি, দেখতেও সুন্দর। যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়বে। তের ক্ষেত্রেও তাই হলো বুঝি। জাঙ্কুক যখন তের পাশ দিয়ে যাচ্ছিল তে খেয়াল করলো যে জাঙ্কুকের বুক পর্যন্ত হবে হাইটে। কিন্তু জাঙ্কুক একটি বাড়ির জন্য তার দিকে তাকালো না, বরং সায়ন এসে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা হয়েছে কি? তে টুকিটাকি জবাব দিয়ে চলে গেল। তে আর জেমিন ফাঁকা জায়গায় বসে অনেক কিছু নিয়ে আলোচনা করছিল। জেমিন থেকে ভার্সিটি সম্পর্কে অনেক কিছু বলছিল। এক সময় এসে জাঙ্কুকের বিষয় বলতে গিয়ে জেমিন থেমে যায়। কিছু বলতে যাবে তার আগে দেখতে পায় করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে জাঙ্কুক আর সায়নো। হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো, এই সাদা শার্ট শোন। সাদা শার্ট কানে আসতেই জাঙ্কুক থেমে গেল। একবার নিচের দিকে তাকালো, তারপর আশেপাশে দেখলো তারা ছাড়া আর কেউ নেই তেমন। ধীরে পেছনে ফিরে তাকালো। করিডোরের ওপাশে দাঁড়িয়ে আছে সকালের সেই মেয়েটা, পাশে জেমিন। জাঙ্কুকের চোখ সরাসরি গিয়ে পড়লো তের উপর। গভীর চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। মেয়েটা সকালের চেয়ে এখন অন্যরকম লাগছে। চুলগুলো খোলা, হালকা বাতাসে উড়ছে, বেশ স্নিগ্ধ লাগছে। জাঙ্কুক এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। সাইনো ফুরুকুসকে ফিসফিস করলো, কিরে তাকালে যে? জাঙ্কুক জবাব দিল না, শুধু আস্তে করে বলল, চল। আবার হাঁটা ধরলো। শুধু যাওয়ার আগে একবার আর চোখে তাকালো তের দিকে। ওই একটা চাহনিতে তের বুকের ভিতর ধক করে উঠল। পরের দিন লাইব্রেরিতে জেমিন একটা বই নিয়ে বসে পড়ল একটা চেয়ারে। আর তে গিয়ে এক কোণের বই সেলফের কাছে গিয়ে বই দেখছে। হঠাৎ তার সামনের সেলফ থেকে বইটা সরে গেল। হঠাৎ এমন কাণ্ডে তের বুক ধর পড়িয়ে গেল, 2 কদম পিছিয়ে গিয়েছে। তখনই সায়না হাসতে হাসতে বলল, আরে ভয় পেলে নাকি? সায়নাকে দেখে তে একটু স্বাভাবিক হয়ে বলল, না তেমন কিছু না, ঠিক আছে। তোমার নাম না তে? তে মাথা নাড়িয়ে বোঝালো, হ্যাঁ। তুমি এখানে কি করো? সায়নার প্রশ্নে তে হেসে উত্তর দিল এবং বলে উঠল, আপনি কি করছেন এখানে? তের প্রশ্নে সায়না একগাল হেসে বলল, এখানে সে প্রায় আসে। তে জিজ্ঞাসা করলো, আপনি একা এসেছেন? তের জানতে চাওয়ার আগেই সায়না বলে উঠল, তার সাথে জাঙ্কুকও এসেছে। জাঙ্কুকের কথা বলতেই তের বুকটা ধুক করে উঠল। তে একবার ভাবলো সে জাঙ্কুকের কথা জিজ্ঞাসা করবে, আবার ভাবলো জিজ্ঞাসা করলে যদি সায়না কিছু মনে করে এমন দ্বিধাদ্বন্দ্বে শেষমেশ জিজ্ঞাসা করেই ফেললো, জাঙ্কুক ভাইয়া কোথায়? তের প্রশ্নে সায়নার মুখটা চুপসে গিয়েছে। তারপরও স্বাভাবিক হয়ে বলল যে ও পাশেই আছে। তে জিজ্ঞাসার সূচক দৃষ্টিতে তাকাতেই সায়নো মাথাটা ডান দিকে বাঁকিয়ে তাকালো। তে সায়নোর নজর অনুসরণ করে তাকাতেই আর একবার তে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হলো। জাঙ্কুককে দেখতে পেলে একটা পরনে সাদা শার্ট, হাতা দুটো সুন্দর করে ফুল করা, যেন সাধারণ সাজে তার মাঝে লুকিয়ে আছে অদ্ভুত এক আকর্ষণ। এক হাতে আলতো করে ধরা গিটারটা তাকে আরো বেশি মোহনীয় করে তুলেছে। বুক সেলফের ফাঁক দিয়ে নরম আলো এসে পড়েছে তার চোখে মুখে। আর সে শান্ত গভীর দৃষ্টিতে বারবার মন কেড়ে নিচ্ছে। আর দূর থেকে তে চুপচাপ তাকে লুকিয়ে দেখছে, কেন যেন চোখ সরাতে পারছে না। বুকের ভেতরটা অকারণে ধুকপুক করছে, যেন এই মুহূর্তটাই তার কাছে সবচেয়ে সুন্দর আর কোনো অনুভূতি হয়ে ধরা দিয়েছে। গিটারের তারে আলতো ছোঁয়া দিতেই এক মিষ্টি সুর ভেসে উঠত চারপাশে। লাইব্রেরির নীরব পরিবেশটা যেন মুহূর্তে অন্যরকম হয়ে গেল। তে নিঃশব্দে দাঁড়িয়ে সেই সুর শুনতে লাগলো। প্রতিটা নোটে যেন অদ্ভুত এক অনুভূতি লুকিয়ে আছে। জাঙ্কুক গিটারে বাজাচ্ছে
আমি শুধু চেয়েছি তোমার গানের সুর। হঠাৎ জাঙ্কুক গিটারের সুর থামিয়ে দিয়ে সামনে তাকালো। সামনে তাকাতেই চোখাচোখি হলো তে আর জাঙ্কুকের। তে চোখ দুটো তখনই নামিয়ে নিয়েছে। জাঙ্কুক দেখলো তীর খুব কাছেই সায়নও দাঁড়িয়ে। ওটা দেখি তার চোয়া শক্ত হয়ে গেল। আবার নিজেই মনে মনে নিজেকে ধমক দিল, কি ভাবছে ওসব। সায়নও ওর কাছের বন্ধু, ও যে কোনো মেয়ের সাথে কথা বলতেই পারে, স্বাভাবিক। জাঙ্কুকের এমন নজর দেখে তে তাড়াতাড়ি ওখান থেকে উঠে এসে বসলো জেমিনের পাশের চেয়ারে। জেমিন খুব মনোযোগ সহকারে বই পড়ছিল। কিছুক্ষণ পর জেমিন আর তে দুজনই যখন বেরিয়ে যাবে, সামনে এসে বলল কিছু বখাটে ছেলে। ছেলেগুলো ছিল জাঙ্কুকের ডিপার্টমেন্টের কয়েকটা ছেলে। একজন কটাক্ষ করে বলল, ও লাইব্রেরিতে এত সময় কাটানো হচ্ছিল বুঝি। একজন মুস্কি হেসে তের দিকে তাকিয়ে ইচ্ছে করে অস্বস্তিকর দৃষ্টি ফেলছিল। একটা পর একটা বাজে মন্তব্য করে যাচ্ছিল। জেমিন এবার রেগে গিয়ে কিছু বলতে নিতেই হঠাৎ পেছন থেকে ভেসে এলো গম্ভীর এক কণ্ঠস্বর, ইনাফ। একটা শব্দে যথেষ্ট ছিল পুরো পরিবেশটা থামিয়ে দেওয়ার জন্য। সবাই পেছনে তাকাতে দেখতে পেল জাঙ্কুক আর সায়নও ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। জাঙ্কুক কোনো তাড়াহুড়ো করলো না, ধীর পায়ে এসে তে আর জেমিনের সামনে দাঁড়ালো। তার উপস্থিতি যেন ছেলেগুলো আত্মবিশ্বাস অর্ধেক কমে গিয়েছিল। ছেলেগুলো জাঙ্কুকে দেখা মাত্রই সেখান থেকে চুপচাপ বিদায় হয়ে যায়। পুরো সময়টাতে জাঙ্কুক একদম নীরব ছিল, শুধু তার গভীর দৃষ্টিটা ছেলেগুলোর উপর ছিল। সে শান্ত মুখে আড়ালো একটা অদ্ভুত কঠোরতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তারপর ধীরে মাথা ঘুরিয়ে তের দিকে তাকালো সে, তোমরা ঠিক আছো? জাঙ্কুকের কণ্ঠ শুনে তের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সে শুধু মাথা নেড়ে ছোট্ট করে হ্যাঁ বলল। জাঙ্কুক আর কিছু বলল না, শুধু এক পাশে সরে দাঁড়িয়ে এমন রাস্তা করে দিল যেন নীরবভাবে বুঝিয়ে দিল এখন আর কেউ তাদের বিরক্ত করার সাহস পাবে না। জাঙ্কুকের চোখ গিয়ে থামলো তের উপর। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, দু হাত শক্ত করে ব্যাগের স্ট্রাপ আঁকড়ে ধরে আছে। মুখটা একটু ফ্যাকাশে লাগছে, হয়তো ভয় পেয়েছে, হয়তো অস্বস্তিতে আছে। কেন জানি সেটা দেখে জাঙ্কুকের বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। সে নিচু গলায় বলে উঠল, চলো। জেমিন তের হাত ধরে হাঁটতে শুরু করলো। সায়নও ওদের পাশে হাসছে আর জাঙ্কুক হাসছে একদম পাশে চুপচাপ। চারপাশে তখন হালকা বাতাস বইছে। কালো মেঘে ঢাকা আকাশটা আরো অন্ধকার হয়ে এসেছে। দূরে কোথাও মৃদু বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ এক ফোঁটা পানি এসে পড়লো তের হাতে। তে অবাক হয়ে আকাশের দিকে তাকাতেই বুঝলো বৃষ্টি শুরু হয়েছে। একটু পরে টুকটুক শব্দে চারপাশ ভরে গেল। যেমন বিরক্ত হয়ে বলল, ধুর, আজই বৃষ্টি আসতে হলো। সায়নও ভেঙচি কেটে বলল, বর্ষাকালে বৃষ্টি আসবে না তো তুষারপাত হবে। যেমন চোখ রাঙাতেই সায়নও দাঁত কেলিয়ে হেসে চুপ হয়ে যায়। কেউ তখনও কিছু বলছে না, তার মনটা কেমন অদ্ভুত শান্ত হয়ে আছে। কিন্তু পাশের মানুষটার জন্য হাঁটতে হাঁটতে আচমকা একটা গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পানি ছিটকে উঠলো। সবকিছু এত দ্রুত ঘটলো যে তে বুঝে ওঠার আগে কেউ একজন তার হাত টেনে নিজের দিকে সরিয়ে নিল। তে হতভম্ব হয়ে তাকাতেই দেখলো সে কারো খুব কাছে। তে তার বুকের উপর পড়ে রইল। যখন তে দেখতে পেল সেটাকে, তখন সে অবাক না হয়ে পারল না, কারণ এটা জীবন জাঙ্কুক। এরপর কেটে গেল প্রায় 3টা দিন। এর মধ্যে তের হাসি কোনো মতেই থামছে না। সেদিন ভার্সিটি থেকে ফেরার পরে জেমিন তেকে জানিয়েছিল জেমিনও তের সাথে একই রুমে থাকবে। জেমিন বাসা থেকে বাবা মায়ের অনুমতি নিয়ে এসেছে। একথা শুনে তে অনেক খুশি হয়েছে। তারপর থেকেই তে আর জেমিন একসাথে থাকছে। দুজনের বাসাই হচ্ছে ঢাকা, কিন্তু তের বাসা ভার্সিটি থেকে একটু দূর হওয়ার কারণে হোস্টেলে থাকছে। আর জেমিনের বাসার কাছে থাকলেও সেও তের সাথে থাকবে বলে হোস্টেলে এসেছে। জাঙ্কুকের সাথে সেই ঘটনার পর তে পুরো 1 সপ্তাহ পর সুস্থ হয়ে আবার ভার্সিটিতে ফিরল। তার পাশে যথারীতি ছিল জেমিন। দীর্ঘদিন পর ক্যাম্পাসে পা রাখতেই তের বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল। জেমিন অবশ্য একদিন এসেছিল, কিন্তু বেশি সময় থাকেনি, যেন পরিচিত জায়গাটাকে নতুন করে দেখছে সে। সকালে নরম রোদে ঝলমল করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস। তে চারপাশে তাকিয়ে মৃদু হাসলো। অসুস্থতার কারণে এতদিন ঘরে বন্দি থাকার পর আবার এই প্রাণ চঞ্চল পরিবেশে ফিরে আসতে পেরে তার মনটা হালকা হয়ে গেল। জেমিন আর তে ধীরে ধীরে ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল। চারপাশে পরিচিত মুখগুলোকে দেখে তের মনটা বেশ ভালোই লাগছিল। হঠাৎ সামনের দিক থেকে সায়নকে আসতে দেখা গেল। সায়নও তাদের সাথে বেশ কুশল বিনিময় করলো। তারপর ব্যাগ থেকে 2টি নোট বের করে তে আর জেমিনের দিকে এগিয়ে দিল। এই নাও, গত 1 সপ্তাহের সব ক্লাস নোট তোমাদের জন্য আলাদা করে গুছিয়ে রেখেছিলাম। তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন হলো। সায়নও যেতেই তে জেমিনকে কর্ণ দিয়ে গুঁতা দিয়ে বলল, কাহিনী কি বলতো? সায়নও ভাইয়াকে দেখে তুই এত ব্লাশ করিস কেন? তের কথা শুনে জেমিন লজ্জা আরো বেশি ব্লাশ করলো। এটা দেখে তে হেসে ফেলল। ও আচ্ছা, এই কাহিনী। এত কিছু পরও
তের চোখ একজনকেই খুঁজতে লাগলো, কিন্তু তার দেখা তে আর আজকে পেল না। সায়ানো চলে যাওয়ার পর তে আর জেমিন হোস্টেলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। তখন বিকেলটা পড়ন্ত বেলার রঙে রঙিন হয়ে উঠছে। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে। সোনালি আলো গাছের পাতায় ফাঁক করে ছড়িয়ে পড়ছে পুরো ক্যাম্পাস জুড়ে। অন্যদিকে শহরের অভিজাত এলাকায় অবস্থিত খান বাড়িটা সন্ধ্যার আলোয় আরও দৃষ্টিনন্দন লাগছিল। তিনতলা বিশিষ্ট বিশাল বাড়িটা চারপাশের সব বাড়ির মধ্যে আলাদা করে নজর কাড়ার মতো। জাঙ্কুক কাজ ভার্সিটিতে যায়নি, বাবার সাথে কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু কাজে অফিস যেতে হয়েছিল তাকে। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়িতে ফিরতেই ড্রয়িং রুমে বসে থাকা দাদি মুচকি এসে বলল, আজ তো বেশ ক্লান্ত দেখাচ্ছে তোমাকে জাঙ্কুক। জাঙ্কুক শুধু হালকা এসে মাথা নাড়ল। ওর বাবা আর এখনো কোম্পানির বেশিরভাগ দায়িত্ব সামলান। মূলত জাঙ্কুকের বড় ভাই বাবার সাথে নিয়মিত অফিসে যায় আর ব্যবসার কাজ দেখাশোনা করে, আর জাঙ্কুকের ভাবি পড়াশোনায় ব্যস্ত। দাদা মাঝে মাঝে কোম্পানিতে গেলেও খুব একটা সময় দিতে পারে না বয়সের কারণে। এদিকে জাঙ্কুকের মা জিন হাসপাতালের ব্যস্ততা সামলিয়ে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলেন। ডাইনিং টেবিলে রাতের খাবারের সময় পরিবারের সবাই একসাথে বসেছিল। আড্ডা, হাসি আর গল্পে জমে উঠছিল পরিবেশটা। জাঙ্কুক খেতে বসতেই জাঙ্কুকের দাদা ওকে খেপানোর জন্য বলে উঠল, কি রে আজকে এত চুপচাপ কেন, নাকি কোনো মেয়ের কথা ভাবছিস? কথাটা শুনে টেবিলে বসা সবাই হেসে উঠল। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, দাদা ভাই তোমার আর কোনো কাজ নেই? আছে তো, নাতির প্রেমের খবর রাখা। আমি প্রেম টেম কিছু করি না। এই কথাটাই সবচেয়ে সন্দেহজনক। শুধু জাঙ্কুকে যেন আজ একটু চুপচাপ। সে খাওয়া শেষ করে নিজের রুমে চলে এলো। জানলার পাশে দাঁড়িয়ে দূরের আলো ঝলমলে শহরটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ করে অকারণে একটা মুখ মনে পড়ে গেল তার। বড় বড় মায়া ভরা চোখ, ভীতু ভীতু চাহনি। জাঙ্কুক বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। অদ্ভুত মেয়ে, নিজেকেই বললো কথাটা সে। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। এই 2 সপ্তাহে জাঙ্কুকের সাথে তের আর একবারও দেখা হয়নি। অথচ অদ্ভুত ব্যাপার হলো, দেখা না হলো ছেলেটার মুখটা মাঝে মধ্যে হঠাৎ করেই মনে পড়ে যাচ্ছিল তার। প্রথম বিষয়টা গুরুত্ব দেয়নি তে, কিন্তু সময় যত গড়িয়েছে ততই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগতে শুরু করেছে। নিজেকেই বারবার বুঝিয়েছে, যার সাথে ঠিকমতো পরিচয় নেই তাকে নিয়ে ভাবার কি আছে। আজ ক্লাস শেষ করার পর ডিপার্টমেন্টের কয়েকজন মেয়ে মিলে বিশ্ববিদ্যালয়ের গেমিং রুমে যাওয়ার পরিকল্পনা করলো। জেমি তো শুরু থেকে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল। স্পোর্টস কমপ্লেক্সের ইনডোর গেমস রুমে ঢুকতেই তে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। দেওয়াল জুড়ে বিভিন্ন খেলাধুলার ছবি, ট্রফি আর বিশ্ববিদ্যালয় অর্জনের স্মারক সাজানো। কোথাও কয়েকজন টেবিল টেনিস খেলছে, কোথাও আবার দাবার বোর্ড ঘিরে বসে আছে। তবে পুরো রুমের সবচেয়ে বেশি ভিড় জমেছে মাঝখানে সবুজ গোল টেবিলটার চারপাশে। তীর চোখ অজান্তে সেদিকে চলে গেল। সবুজ কাপড়ে মোড়া টেবিলটার পাশে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। কালো রঙের ফুল হাতা শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, ডান হাতে ধরা কিউ স্টিক, মুখে সেই চিরচেনা নিলিপ্ত ভাব। চারপাশে এত মাস দাঁড়িয়ে থাকলেও যেন সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সমস্ত মনোযোগ নিবদ্ধ টেবিলের উপর ছড়িয়ে থাকা রঙিন বলগুলোর দিকে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কিছু একটা বলল। আশেপাশে থাকা কয়েকজন হাসলো, কিন্তু জাঙ্কুক শুধু হালকা একটা ভুরু তুলে আবার টেবিলের দিকে তাকালো। মুহূর্তটা অদ্ভুতভাবে চোখে আটকে গেল তীর। এতদিন দূর থেকে দেখেছি ছেলেটাকে, ক্যাম্পাসে হাঁটতে দেখেছি, লাইব্রেরির সামনে দেখেছি, কখনো বন্ধুদের সঙ্গে, কখনো একা, কিন্তু এভাবে আগে দেখিনি। কি একটা অদ্ভুত আত্মবিশ্বাস আছে ছেলেটার মধ্যে, যেন সে জানে তাকে সবাই লক্ষ্য করছে। আবার এমনই মনে হয় কে তাকিয়ে আছে আর কি তাকিয়ে নেই সেটা নিয়ে তার বিন্দু মাত্র আগ্রহ নেই। জাঙ্কুক ধীরে ধীরে নিচু হলো, এক হাত টেবিলের উপর রেখে বলের দিকে নিশানা করলো। পুরো রুম যেন কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কিউস্টিকের আঘাতে সাদা বলটা ছুটে গেল সামনে। একটা, দুটো, তিনটে বলটা ধাক্কা দিয়ে অবশেষে একটা নীল বল সোজা গিয়ে টেবিলের কোণার পকেটে ঢুকে পড়লো। চারপাশ থেকে সঙ্গে সঙ্গে করতালির শব্দ বেজে উঠল। জাঙ্কুক শুধু মৃদু হাসলো। সেই হাসিটাও খুব বেশি সময় স্থায়ী হলো না। এদিকে টেপ বুঝতেই পারল না কখন থেকে সে নিঃশব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। পাশে দাঁড়িয়ে থাকা জেমিন কনুই দিয়ে হালকা গুঁতো দিল। কি দেখছিস? তে চমকে উঠে জবাব দিল, কই কিছু না তো। তাহলে 5 মিনিট ধরে একই দিকে তাকিয়ে আছিস কেন? তে বিরক্ত মুখে অন্যদিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে তার দৃষ্টি আবার গিয়ে থামলো জাঙ্কুকের উপর। এই ছেলেটার মধ্যে কি এমন আছে? কেন সবাই তাকে নিয়ে এত কথা বলে? কেন সিনিয়র থেকে জুনিয়র সবার মুখে তার নাম? একসময় খেলা শেষ হলো,
জাঙ্কুক হালকা মাথা নেড়ে কিউ স্টিকটা টেবিলের পাশে রেখে দিল। তারপর একবার চারপাশে তাকালো আর সেই মুহূর্তে অপ্রস্তুত হয়ে গেল তে, কারণ কয়েক সেকেন্ডের জন্য জাঙ্কুকের দৃষ্টি এসে থামলো সরাসরি তার চোখে। মুহূর্তটা খুব ছোট ছিল, হয়তো মাত্র 2-1 সেকেন্ড, তবু তের মনে হলো সময় যেন হঠাৎ ধীর হয়ে গেছে। হৃদস্পন্দন অকারণে একটু দ্রুত হয়ে উঠল। আর ঠিক তখনই পেছন থেকে সায়নও ডাক দিল। সায়নও তে আর জেমিনের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। অন্যদিকে বিলিয়ার্ড টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দৃষ্টি একবার তাদের দিকে গিয়ে থামলো। সায়নর হাসি মুখ, তের সাথে তার স্বাভাবিক কথোপকথন কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর অদ্ভুতভাবে মুখ ফিরে নিল। পরের শটটা মারতে গিয়ে জীবনে প্রথমবারের মতো সহজ একটা বলও মিস করলো। পাশে দাঁড়ানো বন্ধুরা অবাক হয়ে গেল। কি ব্যাপার ভাই, আসমন কোথায়? জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, চুপ করে দাঁড়াও। তার গলায় বিরক্তির ছাপ স্পষ্ট, কিন্তু বিরক্তিটা ঠিক কার উপর সেটা কেউ বুঝতে পারলো না। জাঙ্কুকের এমন আচরণে পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা এই কাপড়ের মুখ চাওয়াচাই করলো, কারণ সাধারণত সে খেলার সময় কখনো মনোযোগ হারায় না, কিন্তু আজ যেন সব কিছু একটু অগোছালো লাগছে। জাঙ্কুক আবার কিউএসটিক হাতে নিল, এবার নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে তার দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছিল ঘরের অন্য প্রান্তে, যেখানে সায়নও দাঁড়িয়ে কিছু একটা বলছে আর তে হেসে উত্তর দিচ্ছে। হাসিটা খুব স্বাভাবিক ছিল, তবুও কেন জানি জাঙ্কুকের ভালো লাগলো না। মুহূর্তের মধ্যে নিজের এমন চিন্তায় বিরক্ত হয়ে উঠল সে। কেন ভালো লাগবে না? ওরা কথা বলছে, এতে তার কি? নিজেকে বোঝানোর চেষ্টা করলো জাঙ্কুক, কিন্তু মনের ভেতরে অস্বস্তিটা কিছুতেই কমলো না। এদিকে জেমিন চুপচাপ দাঁড়িয়েছিল। সায়না একসময় তেকে গেম খেলার কথা বলে, কিন্তু তে এই গেম কখনোই খেলেনি। অবশেষে সায়না বলে ওঠে সে তেকে শিখিয়ে দেবে। তে না চায় তো সায়না জোর করাইতে রাজি হয়, সাথে জেমিনও যায়। আর এই দৃশ্য দূর থেকে পুরোটাই পর্যবেক্ষণ করছিল জাঙ্কুক। সে কোনোভাবে নিজের খেলায় মন দিতে পারছিল না, বারবার তার গোল মিস হয়ে যাচ্ছিল। একসময় বিরক্ত হয়ে সে সেখান থেকে চলে যায়। প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হতেই যেন সবার কাঁধ থেকে বিশাল এক বোঝা নেমে গেল। কয়েকদিন ধরে টানা পড়াশোনা করে আর পরীক্ষার চাপের পর অবশেষে মিলল একটু স্বস্তির নিঃশ্বাস। জেমিন ঠিক করলো সে গ্রামের বাড়িতে যাবে আর সাথে তেকেও নিয়ে যাবে। পরদিন সকালে তারা নিজেদের গন্তব্যস্থানে পৌঁছে গেল। সকাল সকাল দুজনে একটু হাঁটতে বের হলো। দূরে কয়েকটা নৌকা ভেসে যাচ্ছে। হঠাৎই তীর দৃষ্টি দূরের দিকে আটকে গেল। একটা ছোট নৌকার পাশে দুজন ছেলে দাঁড়িয়ে কথা বলছে। একজন সাদা টি শার্ট আর জিন্স পরে আছে, অন্যজন কালো শার্টে। দূরত্ব কমতে দুজনকে চিনতে একটু সময় লাগলো না। এটা তো জাঙ্কুক আর সায়নো। দুজনকে একসাথে দেখে তে বিস্ময় চোখ বড় বড় করে ফেললো। জেমিন অবাক হয়ে বলল, আরে ওরা এখানে কি করছে? ঠিক তখনই সায়নো ওদের দেখে হাত নাড়ালো। এই তোমরা এখানে? চারজনের চোখাচোখি হতেই পরিবেশটা অদ্ভুতভাবে নীরব হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। সায়নো এগিয়ে এসে বলে উঠল, পৃথিবীটা সত্যিই ছোট। তে মুচকি এসে জিজ্ঞাসা করলো, আপনারা এখানে কেন? সায়নো উত্তর দেওয়ার আগে জাঙ্কুক শান্ত গলায় বলল, খালার বাড়িতে এসেছি, এখান থেকে খুব বেশি দূরে নয়। কথাটা বলে সে আবার বিলের দিকে তাকিয়ে রইল। তার স্বভাব সুলভ নির্লিপ্ত মুখ দেখে বোঝার উপায় নেই হঠাৎ এই দেখা হওয়ায় সে খুশি হয়েছে নাকি বিরক্ত। সায়নোর অবশ্য আগের মতোই প্রাণ খোলা স্বভাব। তাহলে আজ সবাই মিলে ঘুরি, এত সুন্দর জায়গায় একা একা ঘুরে কি হবে? জেমিন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তে আপত্তি করলো না। শুরু হলো চারজনের ছোট্ট ভ্রমণ। কখনো তারা বিলের ধারে হাসছে, কখনো কাশবনের ভেতর ছবি তুলছে, কখনো আবার নৌকার পাশে দাঁড়িয়ে গল্প করছে। সবচেয়ে বেশি হাসাহাসি করেছিল সায়নো। মাঝে মধ্যে এসব মজার কথা বলছিল যে তেও হেসে ফেলছিল দূরে দাঁড়িয়ে। জাঙ্কুক চুপচাপ সব কিছু দেখছিল। সে নিজেও বুঝতে পারছিল না কেন তের হাসিটা বারবার তার চোখে আটকে যাচ্ছে। একসময় সায়নো হেসে বলল, তে এত ভয় পাও কেন? এই বিলে নামলে কিচ্ছু হবে না। আর আমি ভয় পাই না, শুধু কাদা নামতে ইচ্ছে করে না। কথাটা শুনে সবাই হেসে উঠল। জেমিনও এগিয়ে গিয়ে বলল, দেখ আমি নামছি। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই তার পা পিছলে নরম কাদার মধ্যে ঢুকে গেল। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলল সে। পায়ের গোড়ালি পর্যন্ত কাদা লেগে গেল। তে প্রথমে দৌড়ে এগিয়ে গেল। দৃশ্যটা দেখে নিজের হাসি আটকাতে পারল না। জেমিন ধরার আগেই সায়নো এগিয়ে এসে জেমিনের হাতটা ধরল। দূরে বিকালের সূর্য ধীরে ধীরে বিলের জলে ডুবে যাচ্ছিল। চারজন পাশাপাশি হাসছিল, কিন্তু চারটি হৃদয়ে তখন চার রকমের অনুভূতির ঢেউ। এই চারপাশের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিল যে হাঁটার দিকে ঠিকমতো খেয়ালই করছিল না। হঠাৎই ওর চোখে পড়ল পানির ধারে ফুটে থাকা কয়েকটি গোলাপি শাপলা। উত্তেজিত হয়ে বলল, জেমিন দেখ না কত সুন্দর। কথাটা বলতে বলতে আরেকটু সামনে এগিয়ে গেল সে। পরের মুহূর্তে পা পিছলে গেল।
ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যেতে নিল। সবকিছু এত দ্রুত ঘটলো যে কেউ কিছু বুঝে ওঠার আগেই পাশ থেকে একটা শক্ত হাত তার কবজি ধরে ফেললো। একটানে নিজের দিকে টেনে নিল জাঙ্কুক। গিয়ে ধাক্কা খেলো জাঙ্কুকের বুকের সাথে। দুজনই কয়েক সেকেন্ড স্থির, চারপাশে বাতাসও যেন থেমে গেছে। তে চোখ তুলে তাকাতে জাঙ্কুকের গভীর কালো চোখের সাথে চোখ আটকে গেল। কয়েক মুহূর্তের জন্য কেউ কিছু বলল না। জেমিন আর সায়ন অবাক হয়ে তাকিয়ে আছে। সায়ন বুঝল না জাঙ্কুক বরাবরই কেন তের প্রতি এত যত্নশীল। সবার আগে তে সরে দাঁড়ালো। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। ঠোঁট ফুলে বলল, আপনি সবসময় টানাটানি কেন করেন? কথাটা শুনে সায়নও হো হো করে হেসে উঠল। জেমিনও হেসে চেপে রাখতে পারলো না। জাঙ্কুক অবশ্য আগের মতোই শান্ত। সে ধীরে ধীরে তের হাত ছেড়ে দিয়ে গম্ভীর গলায় বলল, তুমি ঠিকমতো চলাফেরা করলে তো টানাটানি করতে হয় না। তো আমি তো ঠিকই হাসছিলাম। এটাকে যদি ঠিকমতো হাঁটা বলো তাহলে আর 2 সেকেন্ড পরে সোজা বিলে পড়ে যেতে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তে আর জেমিনও নিজেদের হোস্টেলে ফিরে আসে। আগামীকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই আজ ছিল প্রস্তুতির একেবারে শেষ দিন। পুরো ইংলিশ ডিপার্টমেন্টে যেন নিঃশ্বাস ফেলার সময় নেই কারো। যে যার দায়িত্ব শেষ করতে ব্যস্ত। কোথাও স্টেজের ব্যাকড্রপে শেষবারের মতো কাপড় টান টান করে লাগানো হচ্ছে, কোথাও ব্যানারের অক্ষরগুলো ঠিক আছে কিনা তা মিলিয়ে দেখা হচ্ছে। তে হাতে প্রয়োজনীয় সাজসজ্জার জিনিসগুলো নিয়ে ধীরে ধীরে মই বেয়ে উপরে উঠতে লাগলো। নিচে দাঁড়িয়ে জেমিন কাগজের ফুলগুলো এগিয়ে দিচ্ছে। অন্য কয়েকজনও যার যার কাজে ব্যস্ত। উপরে উঠে তে খুব মনোযোগ দিয়ে কাপড়ের ভাঁজ ঠিক করতে লাগলো। একবার ডান দিকে তাকাচ্ছে, আর একবার একটু নিচু হয়ে নকশার অবস্থান মিলিয়ে দেখছে। নিখুঁত না হলে তার মন মানে না। ঠিক সেই সময় বাইরে হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। খোলা জানলা দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে ছড়িয়ে রাখা কাপড়গুলো দুলিয়ে দিল। তাই কাপড়টা সামলাতে গিয়ে শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিল। মনটা অল্প করে কেঁপে উঠল। প্রথমে কেউ বিষয়টা তেমন গুরুত্ব দিল না, কিন্তু পরের মুহূর্তেই তে ভারসাম্য হারিয়ে ফেলল। তার পা এক ধাপ পিছলে গেল। হাতে ধরা রঙিন কাপড়টা ছিটকে নিচে পড়ে গেল। সব কিছু যেন মুহূর্তে ঘটে গেল। নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল তে বলে। মুহূর্তের মধ্যে চারপাশের কোলাহল থেমে গেল। মনে হলো এবার হয়তো আর নিজেকে সামলানো হবে না। ঠিক তখনই খুব শক্ত দুটি হাত তাকে পড়ে যেতে দিল না। কোমরের পাশ হতে দৃঢ়ভাবে ধরে ফেলল কেউ। এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে নিল। কয়েক সেকেন্ডের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে রইল। তে ধীরে ধীরে চোখ খুলল। সামনে সায়ন, তার মুখে স্পষ্ট উৎকণ্ঠা, কপালে চিকচিক করছে কিছু পানি। সম্ভবত দৌড়ে এসে এক মুহূর্ত দেরি না করে তাকে ধরে ফেলেছে। তেকে ঠিক মতো দাঁড় করে বলে উঠল, তুমি ঠিক আছো? তে তখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। হৃদস্পন্দন যেন কানের ভেতর পর্যন্ত শোনা যাচ্ছে। সে কেবল ধীরে মাথা নেড়ে জানালো যে আমি ঠিক আছি। আর এই দৃশ্যটা করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে জাঙ্কুক দেখছিল। শেষ মুহূর্তে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা খেয়াল রাখছিল। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যটা যেন তাকে কয়েক মুহূর্তের জন্য স্থির করে দিয়েছিল। প্রথমে বুকের ভেতর অদ্ভুত একটা ভয় চেপে বসেছিল। মেয়েটা যদি সত্যিই পড়ে যেত। তার এই ভয় মুহূর্তেই জেলাসিতে পরিণত হলো। ঠিক এখনো সায়ন আগলে ধরে আছে, যেটা দেখে জাঙ্কুকের জোড়া শক্ত হয়ে গেল। যখন সব গোছানো শেষ হলো, জেমিন আগে চলে গিয়েছিল তের। এদিকে তে পেছনে পড়ে রইল। হঠাৎ তার হাতে টান পড়ল। মুহূর্তের মধ্যে নিজেকে আবিষ্কার করলো একটা অন্ধকার ক্লাসরুমে। তে কিছু বলে ওঠার আগেই একটা লোক তাকে দেয়ালের সাথে চেপে ধরে তার অধর জোড়া নিজের দখলে নিয়ে নিল। আর তের হাত জোড়া দেয়ালের সাথে মিশিয়ে ধরলো। তে না পারছিল, নিজেকে ছাড়াতে না পারছিল লোকটাকে ধাক্কা দিয়ে সরাতে। তের চোখ বেয়ে যখন অশ্রু গড়িয়ে পড়ল, তখনই তে অনুভব করলো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে রুমে লাইটটা অন করতে দেখতে পেল এখানে কেউ নেই। কিন্তু তার মনে হলো এখানে যে ছিল সে তের খুব কাছের, বা তাকে তে খুব ভালোভাবেই চেনে, কিন্তু নিশ্চিত হতে পারছে না। তে পুরো ঘটনাটা নিজে গেলে নিল। কোনো মতে ভার্সিটি থেকে বেরিয়ে হোস্টেলে চলে গেল। তে স্বভাবতই কার সাথে খুব বেশি কিছু শেয়ার করে না। জেমিন অনেক জড়াজড়ি করছিল। তে কেমন চুপচাপ হয়ে গেছে, একটু মনমরা লাগছিল, কিন্তু কোনোভাবেই তের মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি। এদিকে তেও ভাবুক হয়ে আছে, আসলে সেই লোকটা কে ছিল। পরের দিন সকালটা যেন একটু অন্যরকম ছিল, কারণ আজ বহু প্রতীক্ষিত সেই দিন। ইংলিশ ডিপার্টমেন্টের বার্ষিক সাংস্কৃতিক উৎসব। সকাল থেকে পুরো বিভাগে উৎসবের আমেজ। জেমিন আর তে শাড়ি পরেছে। জেমিন পরেছে নীল রং, আর তে পরেছে লাল। লাল শাড়িতে তেকে ফুটন্ত গোলাপের থেকে কম লাগেনি। যখন দূর থেকে তেকে পর্যবেক্ষণ করছিল, তে যখন অনুভব করে কেউ তাকে দেখছে, সে সাথে সাথে সামনের দিকে তাকায়। আর দেখতে পায় জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে।
মুহূর্তের মধ্যেই তাদের মধ্যে চোখাচোখি হয়ে যায়। জাঙ্কুকের চাহনি দেখে তে লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। এদিকে পেছন থেকে সায়লো জাঙ্কুকে ডাকতেই জাঙ্কুকের হুঁশ ফিরে। পুরো অনুষ্ঠান জুড়ে তে অনুভব করতে পারে জাঙ্কুক তাকে দেখছিল। সে শুধু মনে মনে দোয়া করছিল কখন অনুষ্ঠান শেষ হবে আর কখন এখান থেকে বিদায় হবে, কারণ জাঙ্কুকের চাহনি তাকে অস্বস্তিতে ফিরেছে। এর মধ্যে কেটে গেল আরও বেশ কটা দিন। সবে মাত্র পড়া শেষ করে বিছানায় শুয়ে পড়লো, আর তখনই তার ফোনটা টুক করে বেজে উঠল। ফোনটা হাতে নিতেই দেখতে পেল একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। সেখানে স্পষ্টভাবে লেখা, এখন থেকে কোনো পুরুষের সঙ্গে স্পর্শে তুমি যাবে না। মেসেজটা দেখা মাত্রই তে ঘাবড়ে গেল। এটা কে হতে পারে? এটা কি সেই লোকটা? মুহূর্তেই তার হাত পায়ের লোমকূপ দাঁড়িয়ে গেল। কে এই লোক আর কি চাইছে আমার কাছে? তার মনে ভয় কাজ করতে থাকে। নিশ্চয়ই এই লোক তার সব খবর জানে, সে কোথায় যাচ্ছে কি করছে, না হলে এই কথা কেন বলবে সে? এমনিতেই তার মাথায় পড়াশোনার টেনশন, তার উপরে এসব সে আর নিতে পারছে না। ফোনটা সাইডে রেখে সে ঘুমিয়ে পড়লো। এটা নিয়ে বেশি মাথা ঘামালো না। পরদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য যখন রেডি হচ্ছিল, পিছন থেকে জেমিন বলে উঠল, তুই কি জাঙ্কুক ভাইকে ভালোবাসিস? প্রশ্নটা শোনা মাত্র তের বুকটা যেন কেঁপে উঠল। সে কিছু বলল না, ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরলো। মনে হলো শব্দ করলেই হয়তো বুকের ভেতর জমে থাকা সব অনুভূতি ভেঙে বেরিয়ে আসবে, কিন্তু নীরবতা সবসময় মানুষকে লুকিয়ে রাখতে পারে না। জেমিন স্পষ্ট দেখতে পেল তের বড় বড় চোখ দুটো হঠাৎ করে চিকচিক করে উঠেছে। স্বচ্ছ অশ্রু কণাগুলো চোখের কোণে জমে কাঁপছে। জেমিন ধীরে ধীরে তের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর মৃদুস্বর আবার বলল, কবে থেকে ভালোবাসিস তে? প্রশ্নটা করার পর সে ভেবেছিল আগের মতো এবারও হয়তো তে চুপ করে থাকবে, হয়তো কথাটা এড়িয়ে যাবে, হয়তো মিথ্যে করে হাসবে, কিন্তু এবার আর তা হলো না। পরের মুহূর্তে এমন কিছু ঘটলো যা জেমিন কল্পনা করেনি। হঠাৎ করে তে ঝুঁকে এসে শক্ত করে জেমিনকে জড়িয়ে ধরলো, আর সঙ্গে সঙ্গেই বুক ভাঙা কান্নায় ভেঙে পড়লো। জেমিন একেবারে হতবাক হয়ে গেল, কারণ সে খুব ভালো করে জানে তে খুব সহজে কাঁদে না, নিজের কষ্ট কাউকে বুঝতেও দেয় না, বরং সবসময় হাসি মুখ রেখে নিজের ব্যথাগুলো আড়াল করে রাখে। আজ সেই শক্ত মেয়েটাকে এভাবে ভেঙে পড়তে দেখে জেমিনের বুকটা মোচড় দিয়ে উঠল। সে কিছু না বলে খুব স্নেহ ভরে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খুব নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কাঁদ, সব কষ্ট বের করে দে, আমি তো আছি। আর একটু কাছে টেনে নিয়ে বলল, বল কি হয়েছে? আমার কাছে কিচ্ছু লুকাবি না। অনেকক্ষণ কাদার ফলে তের গলা বসে গেছে। নিজেকে সামলাতে কয়েক মুহূর্ত সময় নিল সে, তারপর কাঁপা কণ্ঠে থেমে বলতে শুরু করলো, জেমিন, আমি আমি জাঙ্কুকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছিলাম। কথাগুলো বলতে গিয়ে আবার গলা কেঁপে উঠল, চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে কষ্টে হাসার চেষ্টা করলো, কিন্তু সেই হাসির ভিতরেও ছিল গভীর যন্ত্রণা। আমি ভেবেছিলাম এটা হয়তো সাময়িক একটা ভালো লাগা, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু যতদিন গেছে ততই বুঝেছি আমি তাকে ভুলতে পারছি না, বরং প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমি তাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝাতে, নিজেকে থামাতে, কিন্তু পারিনি জেমিন। সে দু হাতে নিজের মুখ থেকে ফুপিয়ে উঠল, আমি কি করবো বল, আমি তো ইচ্ছে করে ভালোবাসিনি, তবু কেন এমন হলো? জেমিন খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। তার ঠোঁটের কোণে অতি মৃদু এক হাসি ফুটে উঠল। অবাক হওয়ার হাসি নয়, বরং এমন এক হাসি সে যেন অনেক আগে এই সত্যটা বুঝে ফেলেছিল। সে হালকা করে তের কপালে টোকা দিল, জাঙ্কুক ভাইয়ের নাম শুনলেই তোর চোখের ভাষা বলতে যেত। উনি সামনে এলে তুই আগ্রহী চুপ হয়ে যেতিস, অনেক আড়াল থেকে দেখতিস, আবার উনি তাকালেই চোখ নামিয়ে ফেলতিস। ভালোবাসা মুখে লুকানো যায়, কিন্তু চোখে কখনো লুকানো যায় না। তে আবার মাথা নিচু করে ফেললো। জেমিন তাকে নিজের কাঁধে মাথা রাখতে বলল, তারপর ধীরে ধীরে বলল, একটা কথা মনে রাখিস, সত্যিকারের ভালোবাসা কখনো মানুষকে ছোট করে না, আর যদি সেই ভালোবাসা সত্যিই ভাগ্যে লেখা থাকে, তাহলে হাজার ঝড় এলো একদিন না একদিন সে ঠিক নিজের ঠিকানায় পৌঁছে যাবে। তে চোখ বন্ধ করে জেমিনের কাঁধে মাথা রাখলো। অনেকদিন পর মনে হলো বুকের ভিতর জমে থাকা কিছু কষ্ট অন্তত একজন মানুষের কাছে খুলে বলতে পেরেছে সে। এরপর কেটে গেল দুটো দিন। সকালের নরম রোদ ধীরে ধীরে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আলোকিত করে তুলেছে। রাতের হালকা বৃষ্টির কারণে চারপাশে এখনো এক ধরনের স্নিগ্ধতা ছড়িয়ে আছে। সবকিছুই যেন আগের মতো, শুধু একজনের অনুপস্থিতি গত কয়েকদিন ধরে বারবার অনুভব করছে। প্রথম দিন সে ভেবেছিল হয়তো কোনো জরুরি কাজে আসতে পারেনি, দ্বিতীয় দিনও নিজেকে একই যুক্তি দিয়েছিল, কিন্তু দিন পেরিয়ে যখন আরও কয়েকটি সকাল কেটে গেল, তখন অজান্তেই তার চোখ প্রতিদিন একই মানুষটাকে খুঁজতে শুরু করলো। ক্লাসে ঢোকার আগে, লাইব্রেরির সামনে, ডিপার্টমেন্টের করিডোরে, এমনকি ক্যাম্পাসের
সেই পুরনো কৃষ্ণচূড়া গাছটার পাশে দিয়ে হাঁটার সময় তার মনে হতো হয়তো এখনই সামনে এসে দাঁড়াবেন জাঙ্কুক, কিন্তু প্রতিবারই অপেক্ষাটা অপূর্ণ থেকে গেছে। নিজেকে বহুবার বোঝানোর চেষ্টা করেছে সে, উনি না এলেই বা আমার কি, কিন্তু মনের কাছে সেই কথার কোনো মূল্য ছিল না। আর সকালটা অন্যদিনের মধ্যে শুরু হয়েছিল। সায়নও কোনো জরুরি কাজে ভার্সিটি আসেনি, আর জেমিন সকালে বাড়ি চলে গেছে পারিবারিক প্রয়োজনে। ফলে তেকে আজ একাই ক্লাস করতে হচ্ছে। দ্বিতীয় ক্লাস শেষ হওয়ার পর সে ধীর পায়ে করিডোর দিয়ে হেঁটে লাইব্রেরির দিকে যাচ্ছিল, হাতে দুই একটা বই, চোখ নিচু। হঠাৎ সামনে থেকে ভেসে এলো পরিচিত একজোড়া পায়ের শব্দ। তে অজান্তেই মুখ তুলে তাকালো, আর পরের মুহূর্তেই তার হাঁটা থেমে গেল। অনেকদিন পর কাঙ্ক্ষিত মানুষটার দেখা পাওয়া গেল। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, সবই আগের মতো, তবু কোথাও যেন অনেক কিছু বদলে গেছে। মুখটা আগের তুলনায় অনেকটা ক্লান্ত, চোখের নিচে হালকা কাঁচে ছাপ, যেন কয়েকটা রাত ঠিক মতো ঘুম হয়নি। তীর বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। জাঙ্কুকও তাকিয়েছিল মাত্র এক মুহূর্তের জন্য, তারপর যেন ইচ্ছে করে চোখ ফিরিয়ে নিল। মুখে কোনো অভিব্যক্তি না এনে স্বাভাবিক ভঙ্গিতে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। তে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর না ভেবে দ্রুত কয়েক পা এগিয়ে গিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জাঙ্কুক থেমে গেল, চোখ তুলে একবার তীর দিকে তাকালো। সেই দৃষ্টিতে রাগ ছিল না, বিরক্তিও ছিল না, ছিল কেবল অদ্ভুত এক দূরত্ব। কয়েক সেকেন্ড নীরব থাকার পর শান্ত গলায় বলে উঠল, কিছু বলবে? প্রশ্নটা শুনে তে যেন আরো অস্বস্তিতে পড়ে গেল। এতদিন ধরে জমে থাকা কত প্রশ্ন, কত অভিমান, কোনটা আগে বলবে বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত আস্তে করে বলল, আপনি এতদিন আসেননি কেন? জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সংক্ষিপ্ত উত্তর দিল, বাড়িতে ছিলাম। অসুস্থ ছিলেন? না, তেমন কিছু নয়। তীর চোখ হঠাৎ গিয়ে থামলো জাঙ্কুকের ডান হাতে। সাদা ব্যান্ডেজের এক কোণ দিয়ে হালকা লালচে দাগ ফুটে আসে। মুহূর্তের মধ্যে তার মুখের রং পাল্টে গেল। সে অনিচ্ছাকৃতভাবে আরো এক পা এগিয়ে গেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপনার হাতে কি হয়েছে? জাঙ্কুকও নিচে তাকিয়ে নিজের হাতের দিকে একবার দেখলো, তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, ছোটখাটো একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? অনেক ব্যথা পেয়েছিলেন? জাঙ্কুক মৃদু হেসে মাথা নাড়ল, এখন আর তেমন ব্যথা নেই। এই উত্তরটা বিশ্বাস করতে পারল না, কারণ মানুষের চোখ অনেক সময় মুখের চেয়ে বেশি সত্য বলে। আর এই মুহূর্তে জাঙ্কুকের চোখে যে ক্লান্তি আর চাপা যন্ত্রণা সে দেখছে, সেটা কোনো ছোটোখাটো দুর্ঘটনার গল্প বলে না। সে সাবধানে জিজ্ঞাসা করলো, ডাক্তার দেখিয়েছেন তো? ঔষধ ঠিকমতো খাচ্ছেন? জাঙ্কুক শুধু হ্যাঁ উত্তর দিল। দুজনের মধ্যে আবার নীরবতা। করিডোর দিয়ে কয়েকজন ছাত্রছাত্রী হেঁটে চলে গেল, তাদের হাসির শব্দ মিলিয়ে যেটি চারপাশজন আবার শান্ত হয়ে গেল। তে ধীরে ধীরে বলল, আমরা সবাই আপনার জন্য চিন্তা করছিলাম। জাঙ্কুক মৃদু ভুরু তুলল, সবাই? তে একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল, মানে সাইনো ভাইয়া, জেমিন আর বাকিটা বলতে পারলো না। জাঙ্কুক তার অসমাপ্ত বাক্যগুলো বুঝেও কিছু বলল না, শুধু খুব ধীর কণ্ঠে বলল, আমি ভালো আছি। কিন্তু কথাটা উচ্চারণ করার সময় তার নিজের কাছেই যেন সেটা পুরোপুরি সত্যি মনে হলো না। তে সাহস সঞ্চয় করে আবার বলল, ভালো থাকলে মানুষ এতদিন হঠাৎ হারিয়ে যায় না। কথাটা শুনে জাঙ্কুক এক মুহূর্তের জন্য থমকে গেল। সবসময় সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না তে। দুজনের কথোপকথন চলতে চলতে কখন যে তারা ভার্সিটির একাডেমিক ভবনের সামনের করিডোর পেরিয়ে মূল রাস্তার দিকে চলে এসেছে কেউ খেয়াল করেনি। তারা ক্যাম্পাসের মূল ফটকের সামনে এসে দাঁড়ালো। এখান থেকে দুজনের পথ আলাদা। তে হালকা এসে বলে উঠল, আচ্ছা তাহলে আমি যাই। জাঙ্কুকও ছোট্ট করে মাথা নাড়ল, হ্যাঁ সাবধানে যাবে। আপনিও হাঁটার খেয়াল রাখবেন কিন্তু। জাঙ্কুক শুধু মৃদু হাসলো, কোনো উত্তর দিল না। তে আর দাঁড়ালো না। ঠিক পেছন থেকে তখনই আবার ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, তে। সে থেমে গেল, ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। জাঙ্কুক এখনো সেখানে দাঁড়িয়ে আছে, মুখে যেন একটু দ্বিধা। কিছু বলতে চায়, আবার কিভাবে বলবে বুঝে উঠতে পারছে না। তে ভুরু সামান্য উঁচু করে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। জি। জাঙ্কুক গলা পরিষ্কার করে বলল, তুমি কোথায় যাচ্ছ? রুমে ফিরবে না? প্রশ্নটা শুনে তে নিজেও অবাক হলো। সে তো ভেবেছিল জাঙ্কুক হয়তো ইতিমধ্যে চলে গেছে। স্বাভাবিক গলায় বলে উঠল, না, একটা কাজে অন্য জায়গায় যাব, একটা বিড়াল আনতে যাচ্ছি। জাঙ্কুক প্রথমে ঠিক বুঝতে পারল না। বিড়াল? হ্যাঁ, জেমিন যখন বাসা থাকে না তখন একা একা খুব খারাপ লাগে, তাই ভাবলাম একটা বিড়াল নিয়ে যাই, অন্তত একজন সঙ্গী তো থাকবে। কথাগুলো শেষ করে সে একদম স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, যাবেন আমার সঙ্গে? জাঙ্কুকের মুখ অবয়ব দেখে বুঝতে পারলো যে জাঙ্কুকও যেতে চাইছে। অতঃপর দুজনেই গাড়িতে উঠল। জাঙ্কুকের ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। তে আর জাঙ্কুকের সম্পর্কটা অনেক বেশি স্বাভাবিক হয়ে গেল। তে খেয়াল করলো আননোন নাম্বার থেকে আর কোনো টেক্সট তাকে দেওয়ার হয়নি। সে আর এটা নিয়ে বেশি পাত্তাও দিল না। তার কিছুদিন পর পরই তাদের ভার্সিটি থেকে ট্যুর দেওয়ার কথা আসলো।
জেমিন সহ তে, জাঙ্কুক আর সায়নো ভার্সিটির প্রায় অনেকেই সেই ট্যুরে অ্যাটেন্ড করলো। রাতে যখন সকলে মিলে গার্ডেন এরিয়াতে আড্ডা দিচ্ছিল, সবার রিকোয়েস্টে জাঙ্কুক একটা গান গায়। এইদিকে তে গান শুনছিল আর অন্যদিকে কিছু ব্যাচমেটের সাথে বেশ গল্প জুড়ে দিয়েছিল, যেটা হয়তো জাঙ্কুকের মোটেও ভালো লাগেনি। তার ছোঁয়ার সাথে সাথে শক্ত হয়ে গেল। সে হুট করে তার গিটারটা নিচে ফেলে রেখে সেখান থেকে উঠে চলে গেল। জাঙ্কুকের এমন কাণ্ডে সকলেই অবাক। এদিকে তের হাসি মুখখানা মুহূর্তেই চুপসে গেল। হুট করে কি এমন হলো যে জাঙ্কুক এখান থেকে উঠে গেল? কেউ জাঙ্কুকের কাছে যাওয়ার সাহস পেল না, কিন্তু তে মনে মনে ভাবলো গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখি। যে ভাবা সেই কাজ। জাঙ্কুকের রুমের সামনে আসতেই দেখতে পেল জাঙ্কুক সোফাতে নিজের চুলগুলো খামচে ধরে বসে আছে। সে কোনো মতে সাহস সঞ্চয় করে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক, কি হয়েছে আপনার? হুট করে এমন কি হলো যে এভাবে চলে আসলেন? তের বাক্য শোনা মাত্রই জাঙ্কুক চোখ তুলে তের দিকে তাকালো। জাঙ্কুকের চোখ জোড়া রক্তিম লাল হয়ে আছে, যা দেখে তের শরীর শিউরে উঠল। সে আমতামতা করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পিছনে ঘুরে যখনই চলে যাবে ঠিক তখনই জাঙ্কুকের কণ্ঠ ভেসে আসলো, তুমি আমাকে ভালোবাসো? মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে গেল। সে তো আসলেই জাঙ্কুককে ভালোবাসে। সে কোনো মতে বলে উঠল, হঠাৎ এই প্রশ্ন? জাঙ্কুক হুট করে উঠে তের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, যা প্রশ্ন করেছি শুধু সেটার উত্তর দাও, ইয়েস অর নো। জাঙ্কুকের এমন ক্ষীণ স্বরে তে তার মাথা নিচু করে ফেলল। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর বেশ খানিকক্ষণ সময় নিয়ে সে মাথা নাড়িয়ে বলে উঠল, হ্যাঁ বাসি। তের সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাবে এমন অবস্থায় জাঙ্কুক তার হাত ধরে টেনে তের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তের অধর জোড়া নিজের দখলে নিয়ে নিল। সাথে সাথে তের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সে চাইছে জাঙ্কুককে সরাতে, কিন্তু তার শরীর যেন তার সাথে বেইমানি করছে। সে কোনোভাবেই জাঙ্কুককে সরাতে পারল না। চুপচাপ মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুক ফিসফিসিয়ে বলে উঠল, কি হলো, রেসপন্স করছো না কেন? নেক্সট টাইম যদি কোনো ছেলের সাথে ঘেঁষাঘেঁষি বা কথাবার্তা বলতে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে জিজ্ঞাসা করলো, কেন, আপনার কি সমস্যা? আমার যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, আপনার সাথে সমস্যা কি? জাঙ্কুক আবারও তের কাছে এসে তের থুতনি ধরে নিজের মুখের দিকে ফেরালো। তারপর বলে উঠল, সব সমস্যা তো আমারই, কারণ তুমি আমারই। তে ঢোক গিলে বলে উঠল, মানে আপনি কি বলতে চাইছেন? চুপ, কোনো কথা না, চলো বিয়ে করে ফেলবো। তে 2 কদম পিছিয়ে গেল। এসব কি বলছেন আপনি? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? হঠাৎ করে কি হলো আপনার? জাঙ্কুক তেকে কাছে টেনে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি তে, খুব ভালোবাসি। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে যেন আকাশ থেকে পড়ল। মনে হচ্ছে এতদিন যেই মানুষটাকে সে দেখেছে আর এই মানুষটা সম্পূর্ণ আলাদা দুইটা মানুষ। একটা মানুষের মধ্যে দুইটা রূপ কীভাবে থাকতে পারে? তার মানে সেই দিন তাহলে উনিই ছিলেন যিনি আমার সাথে জোর করেছেন। তে মনে মনে এই কথাগুলোই ভাবছিল। তে মুখ ফুটে বলে উঠল, তাহলে ওই লোকটা আপনিই ছিলেন? জাঙ্কুক বুঝতে পেরেছে তে আসলে কোন কথা বলছে। জাঙ্কুক বাঁক হাসি দিয়ে বলে উঠল, তুমি শুধু আমার তে, আর আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। চলো আমরা এক্ষুনি বিয়ে করে ফেলবো। তের মাথায় যেন বাস ভেঙে পড়ল। এই লোকের হঠাৎ কি হলো, আর এইসব কি আবল তাবল বলছে? জাঙ্কুক, আমার মনে হয় না আপনি এখন সুস্থ মস্তিষ্কে আছেন। এটা বলেই তে জাঙ্কুকের রুম থেকে বিদায় নেবে। এমন তো অবস্থায় জাঙ্কুক তেকে কাঁধে করে সে তার রুম থেকে বেরিয়ে যায়। হোটেলের পিছন দিকটা থেকে গাড়িতে করে তেকে নিয়ে সোজা কাজী অফিসে। সেখানে আগে থেকেই সায়নো আর তের বান্ধবী জেমিন ছিল, যা দেখে তে আরো বেশি শক্ট হয়ে যায়। জেমিন, তুই আমার সাথে এটা করতে পারলি? জেমিন তেকে আগলে নিয়ে বলে উঠল, দোস্ত, আমি জানি তুই জাঙ্কুককে ভালোবাসিস আর সেও তোকে ভালোবাসে, তাহলে শুভ কাজে দেরি কিসে? আর তোর ফ্যামিলির কথা ভাবলে তোর ফ্যামিলি এমনিতেই রাজি হয়ে যাবে। জাঙ্কুক ভাইয়ের মতো ছেলে আর দুটো হয় না। তাই বিরক্তি নিয়ে বলে উঠল, এই লোক তোকে কত টাকা ঘুষ দিয়েছে রে এই কথাগুলো বলার জন্য? জেমিন এবার হেসে বলে উঠল, বাহ, অন্যের ভালো করতে গেলাম এখন নিজেই খারাপ হয়ে যাচ্ছি। তুই যত সব কাগজপত্র সেগুলো জেমিন অলরেডি নিয়ে এসেছে কাজী অফিসে। এদিকে জাঙ্কুকেরটাও এখানে আছে, যেটা সায়নের সাথে। তে জাঙ্কুককে ভালোবাসলো সে চায়নি এত দ্রুত সবকিছু হোক, কিন্তু সবকিছুতে চোখের পলকে হয়ে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। অবশেষে তে আর জাঙ্কুকের বিয়েটা কমপ্লিট হলো। বিয়ে শেষ হওয়ার সাথে সাথে জাঙ্কুক আবার তেকে কোলে তুলে নিল।
নিয়ে গাড়িতে গিয়ে বসালো। তারপর একেবারে হোস্টেলে। এদিকে পিছন পিছন হাসতে হাসতে জেমিন আর সায়নও আসলো। তাদের মাঝেও রিলেশনশিপ হয়ে গেছে। জাংকুক তেকে তার নিজের হোটেল রুমে আনার পর তেকে বিছানায় রেখে দিল। এদিকে তে হাঁসফাঁস করছে। কিছু মুহূর্তের ব্যবধানে সবকিছু পরিবর্তন হয়ে গেল। যে লোকটার উপর তার প্রথম থেকে ক্রাশ ছিল, আজ সে তার স্বামী। তের ভাবনার মাঝে জাংকুক বলে উঠল, আমার কাবার্ডে তোমার জন্য একটা শাড়ি রেখেছি, যাও ফ্রেশ হয়ে সেটা পরে এসো। তার মানে আপনি আগে থেকে এগুলো প্ল্যান করে রেখেছিলেন? আমি আপনাকে বিশ্বাস করতাম জাংকুক। আমাকে বিশ্বাস করবে না তো আর কাকে করবে সুইটহার্ট? আমি তো তোমার হাজবেন্ড। আর তাছাড়া আমি তো বিয়ের আগে কিছু করছি না। আমাদের বিয়ে এখন হয়ে গেছে, তাই এখন আর কোনো কিছুতে বাধা নেই। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। তার সাথে একের পর এক শক খেয়েই যাচ্ছে। সে তির্যক মেজাজে শাড়িটা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। এদিকে জাংকুক বিছানায় বসে বেশ সজোরে সে হাসতে লাগলো। কিছুক্ষণ পর তে হলদে শাড়ি পরে বের হয়ে আসলো। মনে হচ্ছে একটা হলদে পাখি। ভেজা চুল আর শাড়ি সবকিছু মিলিয়ে তেকে সত্যি বউ বউ লাগছিল। যা দেখে জাংকুকের চোখ কোনোভাবেই তের উপর থেকে সরছে না। তে জাংকুকের দৃষ্টি অনুভব করে সে আয়নার কাছে চলে যায়। চুলগুলো সে মুছতে শুরু করে। এদিকে জাংকুক ঘোর লাগা দৃষ্টিতে তের কাছে এসে তের উদরে দু হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আর তের গিবা দেশে নিজের ভালোবাসার পরশকে দিয়ে বলে ওঠে, একদম আমার বউ বউ লাগছে তে পাখি। তে সারা শরীরের লোমকূপ যেন দাঁড়িয়ে গেল এহেন স্পর্শে। জীবনে প্রথমবার এইভাবে কোনো পুরুষের সঙ্গে স্পর্শে এসেছে। তে একটু আমতামতা করে বলে উঠল, জাংকুক প্লিজ শোন না এখন। জাংকুক আরো শক্ত করে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, ছাড়বো কেন? বিয়ে করেছি কি ছাড়ার জন্য? তোমাকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখার জন্য বিয়ে করেছি। তোমাকে ভালোবাসার জন্য বিয়ে করেছি। আর আমার ভালোবাসায় সিক্ত না করা পর্যন্ত তোমাকে ছাড়ছি না সোনা পাখি। এতদিন নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করেছি, কিন্তু এখন আর সম্ভব নয়। জাংকুকের লাগামহীন কথা শুনে তের মুখখানা লাল টুকটুকি হয়ে গেল। সে জাংকুককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলেই জাংকুক তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। বেডসাইডের কাছ থেকে লাইটটা অফ করে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। তে সারা শরীর শিরশির করে কাঁপতে লাগলো। জাংকুক সেটা অনুভব করতে পেরে তের কপালে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। কানে কানে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, আজকে নরমভাবেই ভালোবাসবো। তে মিনমিনিয়ে বলে উঠল, আপনি যে এত বড় একটা বজ্জাত লোক সেটা আমি জানতাম না। আমি আপনাকে ভালো ভেবেছিলাম। জাংকুক তের অধরে নিজের আঙুল দিয়ে তেকে চুপ করে দিল। তারপর বলে উঠল, বউকে নিজের মতো ভালোবাসতে হলে একটু তো নির্লজ্জ হতেই হবে সোনা বউ। যদি আপনাদের ফ্যামিলি না মানে আমাকে, সবাই তোমাকে মানবে, সেই টেনশন তোমার করতে হবে না। আর তোমার ফ্যামিলিকে কীভাবে মানিয়ে নিতে হয় সেটা আমার উপর ছেড়ে দিও। কিন্তু জাংকুক বাকি কথা আর বলতে দিল না। তের অধর জোড়া জাংকুক নিজের অধরের সাথে মিশিয়ে নিল। তেকে নিজের ভালোবাসা অনুভব করলো। তে সারা দেশ জুড়ে নিজের ভালোবাসার পরশে এঁকে দিল। এইদিকে তে তার শখের পুরুষের ভালোবাসায় নিজেকে মরিয়ে নিল। এর 2 দিন পর পরে তাদের টোর শেষ হয়ে গেল। তারপরের দিনই জাংকুক তার পরিবারকে বলে তেদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। এইদিকে তের পরিবার ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসায়